সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবাগত রাত 12টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথ চলার জন্য রইল আন্তরিক শুভকামনা। এর আগে বৃহস্পতিবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিনন্দন বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানান দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সফলতা এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন ভারতের রাষ্ট্রপতি। রাজনীতি যার জীবনের মূল সুর, আন্দোলন, সংগ্রাম আর ত্যাগ যার দীর্ঘ পথ চলার সঙ্গী, সেই প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই উতরাই, কারাবরণ, আন্দোলন, সংগ্রাম ও পারিবারিক ত্যাগ পেরিয়ে আজ তিনি বসেছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আবেগ ও প্রত্যাশার নতুন আবহ। কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পৌঁছালেন মির্জা ফখরুল, সেই গল্পই জানালেন কামরুল হাসান। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঠাকুরগাঁও জেলা স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন 69-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন মির্জা ফখরুল। শিক্ষাজীবন শেষে 1972 সালে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ। হয়তো রক্তের টানে 1986 সালে সরকারি চাকরি ছেড়ে যোগ দেন রাজনীতিতে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না, ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চান নাকি এক ব্যক্তি ও একটি দলের শাসন চান? 90 দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়ে উত্তরবঙ্গে দলের শক্ত রাজনৈতিক ভিত্তি গড়ে তোলেন তিনি। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন কৃষি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে 2011 সালের পর। দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি মহাসচিবের পূর্ণ দায়িত্ব পান। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে বিগত সরকারের আমলে কঠিন সংকটকালে একক হাতে দলকে সুসংগঠিত রাখেন তিনি। রাজপথে আন্দোলন পরিচালনা করতে গিয়ে তাকে অন্তত 6 বার কারাবরণ করতে হয়। 350-রও বেশি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন তিনি। পরিশীলিত, সংযত ও তথ্যভিত্তিক বক্তব্যের জন্য তিনি বিরোধী শিবির সহ কূটনৈতিক অঙ্গনেও তৈরি করেন বিশেষ গ্রহণযোগ্যতা। 4 দশকের রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে শিক্ষক থেকে আজ দেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানের আসন অলংকৃত করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতিতে তার এই দীর্ঘ সংগ্রাম ও সংযমী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। সরকার গঠনের 6 মাসের মাথায় আবারও বড় পরিবর্তন এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায়। নতুন করে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এসেছে নতুন নেতৃত্ব। শুক্রবার রাতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আবারও সম্প্রসারণ। নতুন করে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নেয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। প্রধানমন্ত্রী ছাড়া এখন পূর্ণ মন্ত্রী 26 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ান সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, দলটির কোষাধ্যক্ষ ও জামালপুর 1 আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাদ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য শাচিং প্রু জেডি এবং জোট সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রশিদুজ্জামান মিল্লাদ আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন। ওই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শাচিং প্রু জেডিকে। দীপেন দেওয়ান পদত্যাগ করার পর এই মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য ছিল। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে এসেছে নতুন মুখ। এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। আগের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। তিনি এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বহাল আছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দায়িত্ব পালন করবেন 2 জন প্রতিমন্ত্রী। আর গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। গত 17 ফেব্রুয়ারি বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া শপথ নেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। এরপর দপ্তর পুনর্বন্টন ও নতুন সদস্য যুক্ত হওয়ার মধ্য দিয়ে কয়েক দফা পরিবর্তন আসে মন্ত্রিসভায়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, গ্রিন নিউজ ডেস্ক। মন্ত্রিসভায় যুক্ত হওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দুপুর 1টায় স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এরপর তারা ঢাকায় ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এর আগে শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। পূর্ণমন্ত্রী হয়েছেন আব্দুল মঈন খান, আন্তালিব রহমান পার্থ, রাশিদুজ্জামান মিল্লাত ও শাচিং প্রু জেরি। এছাড়া হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী আহসান হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, মন্ত্রিসভার নতুন 6 সদস্যের শ্রদ্ধা নিবেদন ঘিরে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা সার্বিক অবস্থা জানাবেন আমাদেরকে। শ্রোতারা আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আমরা যেটি বলতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু যে 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তারা ঢাকা থেকে রওনা দিয়েছেন সাভারের উদ্দেশ্যে। তারা এখানে এসে 1971 সালের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই তারা এখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। তারপরে যে এখানে বই রয়েছে সেখানে হয়তো তারা সই করবেন, সেটি আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু তারা সেখান থেকে চলে যাবেন ঢাকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সেখানে তারা গিয়ে সেখানে কবর জিয়ারত করবেন। এরপরেই মোনাজাত করবেন, দোয়া ও মোনাজাত করবেন। সেটি আমরা জানতে পেরেছি। তবে আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে যারা রয়েছেন নতুন, গতকালকে আপনারা জানেন যে রাষ্ট্রপতির শপথের পরপরই কিন্তু নতুন রাষ্ট্রপতি, যে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এরপরেই তারা শপথ গ্রহণ করেন। যে এর মধ্যে ৪ জন মন্ত্রী রয়েছেন। ৪ জন মন্ত্রীর মধ্যে যদিও এখনো দপ্তর বন্টন হয়নি, তারপরে আমরা বলতে পারি যে ডক্টর মঈন খান, যিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এটি আমাদের কাছে তথ্য রয়েছে। আন্দালিব রহমান পার্থ, যিনি ভোলা থেকে নির্বাচিত, তিনি কিন্তু তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, সেটি রয়েছে। সাচ্চন চৌধুরী, তিনি পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া আরেকজন যিনি রয়েছেন, তিনি আগে প্রতিমন্ত্রী ছিলেন একই মন্ত্রণালয়ের, রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন একই মন্ত্রণালয়ের। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আগে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি এখন প্রতিমন্ত্রী হিসাবে গতকালকে শপথ গ্রহণ করেছিলেন। আর আরেকজন রয়েছেন শামীম কায়সার, তিনি গাইবান্ধা থেকে নির্বাচিত, তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন, এটি আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যে সার্বিক অবস্থা আপনি জানতে পেরেছেন, যেহেতু সকাল 10টা 28 মিনিটে নবনিযুক্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। তারপর তার 2 থেকে 2.5 ঘন্টা পরেই মন্ত্রী পরিষদে যারা নতুন যুক্ত হচ্ছেন বা শপথ নিয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। তো সেদিক থেকে বলাই যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর যে সদস্যরা রয়েছেন, তারা যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দরভাবেই আসলে তারা সাজিয়ে রেখেছেন। এছাড়া এখনো পর্যন্ত যে এখানে যে পরিবেশ রয়েছে, মন্ত্রীরা এসে তাদের যে নির্ধারিত তাদের যে কাজটি আসলে তারা করতে চান বা করতে যাচ্ছেন, সেটির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এখনো পর্যন্ত এই ছিল 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে 1971 সালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। হাবিব, আপনাকে ধন্যবাদ। সাভার স্মৃতিসৌধে মন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঘিরে নিরাপত্তা সহ সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আহসান হাবিব। যাচ্ছি পরের খবরে। ভারত সফর নিয়ে নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী 23 থেকে 25 আগস্ট দিল্লিতে থাকতে পারেন তিনি। এমনকি সফরের প্রস্তুতির ইঙ্গিতও মিলেছিল রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সেই বিবৃতি প্রত্যাহার। আর ঢাকার সর্বশেষ বক্তব্য, সফর এখনো চূড়ান্ত নয়। কেন এই অনিশ্চয়তা? কি থাকতে পারে সম্ভাব্য আলোচনার টেবিলে? সে খবরই জানাচ্ছেন কামরুল হাসান। ঢাকা দিল্লির সম্পর্কের নতুন অধ্যায় নাকি পুরনো অমীমাংসিত ইস্যুর পরীক্ষায় প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে 23 থেকে 25 আগস্ট নয়াদিল্লিতে থাকতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার সফরের সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত মেলে ভারতের রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে। শনিবারের গার্ড অফ চেঞ্জ অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়া। তবে 1 ঘণ্টারও কম সময়ে বিবৃতিটি প্রত্যাহার করা হয়। কিন্তু ঢাকার বার্তা একেবারে স্পষ্ট, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. সবচেয়ে বড় ইস্যু ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া। ঢাকার পক্ষ থেকে প্রত্যাপনের অনুরোধের জবাব চাওয়া হচ্ছে। একই সঙ্গে অন্য পলাতক আসামিদের ফেরত দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি বলছে প্রত্যাপনের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি দেশটির প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। তবে সম্ভাব্য সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অবশ্য বরফ গলানোর চেষ্টাও চলছে। সাম্প্রতিক সময়ে 2 দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বেড়েছে। ঢাকার ভাষায় সফরের জন্য প্রয়োজন একটি সহায়ক পরিবেশ। আর দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি প্রত্যর্পণ, বাণিজ্য, সীমান্ত ও নিরাপত্তার মতো বিষয় হতে পারে আলোচনার অংশ।
তাই 23 আগস্টের সম্ভাব্য যাত্রার কাউন্টডাউন শুরু হলেও এখন প্রশ্ন একটাই, তারেক রহমান কি সত্যিই নয়াদিল্লির পথে যাচ্ছেন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ঢাকা ও নয়াদিল্লির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। আপাতত সম্ভাব্য সফরের চেয়েও বড় হয়ে উঠেছে দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে আরও জানাতে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গ্রিন টিভির সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। কামরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। এই ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে কি আবারও অবনতি হতে পারে? আপনার পর্যবেক্ষণ জানান আমাদের। অনু, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, এটি আর আপনি যেটি বলছিলেন যে অবনতি হওয়ার না, এখন আর অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ এখন চেষ্টা করা হচ্ছে এই দুই দেশের সম্পর্ক আরও কীভাবে বন্ধুত্বপূর্ণ করা যায়, আরও কীভাবে বেশি সহযোগিতাপূর্ণ করা যায়, আরও কীভাবে গভীর করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। গত কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কিনা বা কবে যাবেন সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 24শে আগস্টে বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রায় হয়েছে এবং সেই মামলা রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা বাংলাদেশের একটি অন্যতম দাবি। আরেকটি দাবি হচ্ছে বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে এটিও দাবি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে না পারে বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে। আরেকটি বিষয় যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ ওসমান হাদি হত্যা মামলার দুইজন আসামি ভারতের কারাগারে গ্রেপ্তার রয়েছেন, সেই দুইজন আসামিকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা। এই তিনটি দাবি বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। এক, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া এবং তিনি দিল্লিতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন না, সেটি 2 নম্বর দাবি। আরেকটি দাবি হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ডের যারা গ্রেপ্তারকৃত আসামি তাদেরকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া। এই তিনটি বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তিনটি বিষয় নিয়ে তাদের দেশের প্রচলিত দেশে যে আইন আছে সেই বিষয়ে তারা কাজ করছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি করা হচ্ছে যে এই তিনটি দাবি মেনে নেওয়ার জন্য বা এই তিনটি দাবির বিষয়ে ভারতের বর্তমান অবস্থান কি সেটি পরিষ্কার করে বাংলাদেশকে জানানোর জন্য। এটি জানালেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশের এই তিনটি দাবির বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না, যার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে দুই দেশের কূটনীতিকরা চেষ্টা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন ভারতে সফর করেন। বাংলাদেশে থেকেও চেষ্টা করা হচ্ছে যে এই সফরটি যেন হয়। কিন্তু এই তিনটি বিষয়ের কারণে এখন বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি স্থগিত রয়েছে। কিন্তু এর মাঝে হঠাৎ করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি খবর প্রকাশ করে, যে খবরটিতে বলা হচ্ছে যে 23, 24 এবং 25 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অবস্থান করবেন। এই খবরের সূত্রে বলা হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি ভবনে শনিবারের গার্ড অফ চেঞ্জ নামের একটি মহড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে একটি মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে এই রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ চেঞ্জ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদিও এই বিবৃতিটি প্রকাশের পর রাষ্ট্রপতি ভবন 1 ঘন্টার মধ্যেই বিবৃতিটি প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এই বিবৃতিটির কে ভিত্তি করেই বলছে যে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
23, 24 এবং 25 তারিখে ভারতে অবস্থান করবেন, অর্থাৎ ভারত সফর করবেন। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তুতিটি দেখা যাচ্ছে, এই প্রস্তুতিতে এখন পর্যন্ত মনে হচ্ছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 23, 24 এবং 25 তারিখে ভারত সফর করবেন, এবং এই বিবৃতিটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো কিছু বলা হচ্ছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাচ্ছেন। তো যেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব শীঘ্রই, সাম্প্রতিক সময়ে খুব শীঘ্রই যে ভারত সফর করবেন, এই ধরনের কোনো আভাস আমরা পাচ্ছি না। অনু, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটে নরসিংদীতে টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক, মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। নরসিংদী প্রতিনিধি হিমেলদের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। তৈরি পোশাক ও শিল্প কারখানার নগরী হিসেবে পরিচিত নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে নাকাল ব্যবসায়ীরা। গত 1 মাস ধরে গ্যাসের চাপ কম থাকায় মাধবদী, শেখেরচর ও চৌয়ালা এলাকা টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানাগুলোতে নেমে এসেছে উৎপাদন ধস। বন্ধ হয়ে গেছে বেশ কিছু কারখানা। 1 মাসের উপর ধরে আমাদের মিলে কোনো গ্যাস নাই, তার জন্য বয়লার চলে না, একবারে প্রোডাকশন একবারে শূন্যতে আছে। শিল্প কারখানার মধ্যে আমাদের গ্যাস নাই, এই কারণে আমরা প্রায় শত শত শ্রমিক বসে আছি। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমার যেখানে প্রায় 45 টন প্রোডাকশন দেওয়ার কথা, সেখানে আমার এখন প্রোডাকশন হয় 12 টন বা 10 টন বা 15 টন, যা দিয়ে আসলে আমরা বায়ারদের কোনো রিকোয়ারমেন্টই ফিল আপ করতে পারবো না। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি, তারা আমাদেরকে লং টার্ম প্ল্যান করতে পারতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, ঘোড়াশাল, পলাশ সার কারখানায় গ্যাস সরবরাহের পাশাপাশি জেলার অন্যান্য উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প খাতকে সচল রাখা সম্ভব। যে 70% কাপড় যোগান আমরা বাবুরহাট থেকে দেই, এখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই কাজে ব্যস্ত, এই লক্ষ লক্ষ শ্রমিক বাইরে তো সব অকেজি হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকেই বাঁচিয়ে রাখা দরকার। ফার্টিলাইজারকে যেরকম বাঁচিয়ে রাখা দরকার, বিদ্যুৎ উৎপাদনকে যেরকম প্রায়োরিটি দেওয়া দরকার, সেই সাথে শিল্প উদ্যোক্তাদেরকেও প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, অগ্রাধিকার ভিত্তিতে সার কারখানায় সরবরাহের পর প্রাপ্যতা অনুযায়ী গ্যাস দেওয়া হচ্ছে। গ্যাসের সরবরাহ কম থাকায় আমরা এই নরসিংদীতে পলাশ, ঘোড়াশাল ফার্টিলাইজার ফ্যাক্টরি চালু রাখা হচ্ছে। এটা প্রায়োরিটি বেসিসে আমরা এটা চালু রাখছি, এবং সার কারখানার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার পরে আমরা যতটুকু গ্যাস পাই সেটা আমরা চেষ্টা করি প্রথমে আবাসিক গ্রাহকদের জন্য। সার উৎপাদনের পাশাপাশি দেশের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রাখতে গ্যাস সরবরাহে সুষম বণ্টন করবে কর্তৃপক্ষ, দাবি ব্যবসায়ীদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। দেশ জুড়েই চলছে গ্যাসের তীব্র সংকট, সেই অনুযায়ী গাজীপুরেও একই চিত্র। সেখানকার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাকিল। শাকিল, চাহিদার বিপরীতে গাজীপুরে কলকারখানায় গ্যাস সরবরাহের সার্বিক চিত্র জানাবেন আমাদের আপনি। জি অনু, আপনাকে ধন্যবাদ। সারা দেশে গ্যাস সংকট নিয়ে ইতিবাচক প্রভাব পড়েছে জনগণ। তারই ধারাবাহিকতায় আমি বর্তমান রয়েছি গাজীপুরের দক্ষিণে আলিফ ফ্যাক্টরির সামনে। এখানে আমাদের কাছে তথ্য রয়েছে যে গাজীপুরে অসংখ্য ফ্যাক্টরি গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কিছু ফ্যাক্টরি মালিক এবং কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি এই ব্যাপারে। তারা আমাকে এমনটাই জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে এই শিল্প এলাকায় শিল্প কারখানাগুলো অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যার কারণে এই অনেক লসে পড়ে যাচ্ছে ফ্যাক্টরি, যার ফলে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো মালিক পক্ষ আরো জানিয়েছেন যে এই গ্যাস সংকটের কারণে শ্রমিকেরা খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে গ্যাস সংকটের কারণে, যার ফলে তারা সঠিক টাইম মতো অফিসে আসতে পারতেছেন না, গার্মেন্টসে করতে পারতেছেন না, যার ফলে প্রোডাকশনেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। তাতে করে প্রত্যেকটি ফ্যাক্টরিতে গ্যাস সংকটের কারণে তারা অনেক সমস্যা রয়েছে। এই জন্য
মালিক পক্ষ এমনটাই জানিয়েছেন যে যত দ্রুত পারে সরকার পক্ষ যেন এই গ্যাস সংকট সারিয়ে দিয়ে দেয়, তা না হলে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যাবে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কাজী শাকিল, গ্রিন টিভি, গাজীপুর। শাকিল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ৩০ পর্যটক। পুলিশ জানায় শুক্রবার মধ্যরাতে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী ওই বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায় জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী দ্রুত বের হন। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।